আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইসলাম ঐক্য জোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজীকে। মুফতি সাখাওয়াত হোসেন রাজী হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং রাজধানী ঢাকার অন্যতম প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া লালবাগের মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা আজকে শিক্ষা ব্যবস্থা এবং মানব জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং প্রভাব সব কিছু নিয়ে আমরা আলোচনা করব মুফতি সাখাওয়াত হোসেন রাজীর সঙ্গে। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো শিক্ষা পাঠ্যক্রম পরিমার্জন এবং সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল নতুন সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এই কমিটি গঠনের পর ইসলাম ভিত্তিক ধর্মীয় রাজনৈতিক দল যেগুলো আছে সবাই প্রতিবাদ জানিয়েছে এবং সেখানে দুজন আলেমকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সরকার গোটা কমিটিটাকেই বাতিল করে দিয়েছেন। এমত অবস্থায় আপনাদের এখন মূল দাবি কি? জি, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ টেনেছেন। ফেসিবাদের বিদায়ের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয় তখন থেকে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিলাম। জি, কেননা শিক্ষা ব্যবস্থা সুন্দর এবং সুষম, সুগঠিত, সুপরিকল্পিত না হলে কোনো জাতি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। বিগত সরকার এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা, ট্রান্সজেন্ডার ইত্যাদি ভয়ঙ্কর কিছু বিষয় প্রবেশ করিয়ে জাতির নৈতিক জায়গা নষ্ট করবার চেষ্টা করেছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরপরই আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। আমরা যে এই শিক্ষা সিলেবাস, শিক্ষা পাঠ্যক্রম এ নিয়ে উদ্বিগ্ন তাকে জানিয়েছি। তখন তিনি আমাদেরকে বলেছিলেন যে এমন কিছু করা হবে না, এমন কিছু বিষয় রাখা হবে না যে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসতে পারে। আমাদের পরিষ্কার করে উনি বলেছেন উনি পেছনে ফিরে যাবেন, 12 সালের আগে ফিরে যাবেন। যত ধরনের পরিবর্তন আসছে, অমূলক পরিবর্তন আসছে, এগুলো সব বাদ দিয়ে তিনি শিক্ষা সিলেবাস বা পাঠ্যক্রমকে আগের মতো করে দেবেন। আগের মতো বলতে যেখানে ইসলামী বিদ্বেষ থাকবে না, ট্রান্সজেন্ডার থাকবে না, কোনো অশ্লীলতা, বেহায়াপনা এই ধরনের কোনো ধরনের পাঠ্যক্রম থাকবে না। আমরা শিক্ষা উপদেষ্টার কথায় কিছুটা আশ্বস্ত হয়েছিলাম। পরক্ষণে আমরা জানতে পারলাম যে শিক্ষা উপদেষ্টা 2টি কমিটি গঠন করেছেন পাঠ্যক্রম সংশোধন এবং পরিমার্জন করবার জন্যে। তো এটা একটা স্বাভাবিক বিষয়। শিক্ষা উপদেষ্টা কোনো কমিটি করে দেবেন, সেই কমিটি সংশোধন করবেন, পরিমার্জন করবেন, সংস্কার করবেন। কিন্তু এই কমিটিগুলোতে এমন কিছু লোকদের অন্তর্ভুক্তি আমরা দেখেছি, আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে এই লোকগুলোর মাধ্যমে এই সিলেবাস পরিবর্তন হয়ে, পাঠ্যক্রম পরিবর্তন হয়ে ভালো কোনো রেজাল্ট নিয়ে আসবে। আমরা প্রতিবাদ করেছি, ইতিমধ্যে একটা কমিটি বাতিলও করা হয়েছে। তা আমাদের মূল দাবি ছিল যে একজন ধর্মীয় বিশেষজ্ঞ, একজন আলেমকে যেন এই পরিমার্জন বা সংশোধন বা সংস্কার যে কমিটি করবে তার অন্তর্ভুক্ত করা হয়। এখনো পর্যন্ত তা করা হয়নি। আমরা বারবার উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছি এবং মাঠ থেকেও এক ধরনের চাপ আমাদের উপরে আছে। যদি এই উপদেষ্টাগণ বা শিক্ষা উপদেষ্টা মাঠ পর্যায়ের বা ইসলামী দলগুলোর কথা অগ্রাহ্য করে তাহলে হয়তো বড় ধরনের আন্দোলনও হয়ে যেতে পারে। শিক্ষা সিলেবাস নিয়ে ইসলামী দলগুলো বা দেশের মানুষ, ধর্মীয় মানুষ, সচেতন মানুষ কোনোভাবেই কাউকে ছাড় দেবে না। মানে এখানে যে মূল বিষয় যেটা, যে শিক্ষা সিলেবাসের মধ্যে মূল আপত্তির কোনো জায়গা কি আপনারা ফাইন্ড আউট করতে পেরেছেন যে এই জায়গাগুলোতে আপনাদের আপত্তি? এরকম 2-1টা বিষয় যদি আপনারা মানে নির্দিষ্ট করে বলেন। সেটা আমরা গত 12 বছরেই তো বারবার আপত্তি, সুনির্দিষ্ট আপত্তি করে আসছি। জি, যেমন একটা ছিল যে মানে ডারউইনিজম। জি, এটা নিয়ে আমরা বড় ধরনের আপত্তি করেছি, আন্দোলন হয়েছে, সেমিনার হয়েছে, সভা হয়েছে। এরপরে আমরা দেখলাম যে ট্রান্সজেন্ডারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, তো এই বিষয়গুলো নিয়ে বিতর্ক হয়েছে, যথেষ্ট রকমের বিতর্ক হয়েছে। এরপরে আমরা যা দেখেছি যে যেমন আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তকের কভারে আমরা দেখেছি যে মাদ্রাসা শিক্ষা সিলেবাস সাধারণত যারা পড়ে তারা ধর্মীয় মাইন্ডের হয়। তো সেখানে একেবারে কভারে এমন ধরনের ফটো দেওয়া হয়েছিল যেগুলো আসলে ধর্মীয় সেক্টরে গ্রহণযোগ্য না। এছাড়া আরও কিছু বিষয় নিয়ে আমরা বারবারই আপত্তি করেছি, এগুলো লম্বা ফিরিস্তে আমরা বারবার গভর্নমেন্টকে দিয়েছি। সেই জায়গা থেকে এই শিক্ষা উপদেষ্টাকেও আমরা আমাদের সমস্ত প্রস্তাবনা
গুলো তার সামনে পেশ করেছি। অনেকেই তো এখন বলছেন মানে এই শিক্ষা সিলেবাস পরিমার্জন কমিটি নিয়ে যখন আলোচনা হলো যে জেনারেল শিক্ষা ব্যবস্থা নিয়ে আলেম ওলামাদের এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, আলেম ওলামারা সাধারণত মানুষের ধর্মীয় দিকটা দেখে থাকে। জি, এখন মানুষ ধর্মীয় ভাবে যেখানেই ক্ষতিগ্রস্ত হবে, সেটা জেনারেল শিক্ষায় হোক, মাদ্রাসার শিক্ষায় হোক, সাধারণ মানুষের ইমান, আকিদা, বিশ্বাসের জায়গা ঠিক রাখার দায়িত্ব এবং এই ঠিক রাখবার জন্য তাদেরকে যথাযথ নির্দেশনা দেবার দায়িত্ব ওলামাদের। জি, সেক্ষেত্রে আলেমরা অবশ্যই বাংলাদেশের যেখানে যেই সিলেবাস হোক বা যেই প্রতিষ্ঠান হোক, যেখানেই এমন কোনো কাজ হবে যে সাধারণ মানুষের ইমান আকিদা বিনষ্ট হতে পারে, আলেমদের কথা বলা এটাই তো দায়িত্ব। এই জন্যেই তো ওলামা একরামদের মানুষ সম্মান করে, যে ওলামা একরাম তাদের অন্তত ধর্মীয় বিষয়গুলো মেরামত করে দেবে, ঠিক করে দেবে। ওই যৌক্তিক জায়গা থেকেই ওলামা একরাম জেনারেল যে সাবজেক্টগুলো আছে সেখানেও যাতে কোনো ধরনের ইসলাম বিদ্বেষ, ধর্ম বিদ্বেষ না থাকে, ওলামা একরাম সচেতন এবং সজাগ রয়েছে। তো এই আলোচনার মাঝামাঝি যে আলোচনাটা এখন নতুন করে বেশ কয়েকজন উপস্থাপন করার চেষ্টা করছেন যে কওমি মাদ্রাসার সিলেবাস নিয়েও তো সংস্কারের একটা দাবি আছে দীর্ঘদিন যাবত। তো কওমি মাদ্রাসার সিলেবাস নিয়ে তো আপনারা কোনো উচ্চবাচ্য করছেন, এটাকে আধুনিকীকরণ করা বা এটাকে যুগোপযোগী করা, এই বক্তব্যটার উত্তরে আপনি কি বলবেন? দেখুন, সিলেবাস তো পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে। কওমি মাদ্রাসার সিলেবাসে অনেক পরিবর্তন আসছে এখানে, এবং কওমি মাদ্রাসার ওলামা একরাম এই সিলেবাস নিয়ে সদা জাগ্রত আছে। যেখানে পরিবর্তন দরকার, পরিমার্জন দরকার বা পরিবর্তন দরকার, সেটা করবে। কওমি মাদ্রাসার সিলেবাস নিয়ে ওলামা একরাম সবসময় কাজ করতেছেন। এখন কওমি মাদ্রাসার সিলেবাস নিয়ে এমন কারো যদি কোনো ধরনের সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকে, সেটাও কওমি মাদ্রাসা বোর্ড বিবেচনা করবে। কিন্তু একটা দুঃখজনক বিষয় হলো, কওমি মাদ্রাসা সিলেবাস নিয়ে অযৌক্তিক কিছু কথাবার্তা আমরা শুনি। আপনাকে মনে রাখতে হবে, কওমি মাদ্রাসাগুলো তাদের সিলেবাসটা হচ্ছে আলেম তৈরির জন্য সিলেবাস। তারা কওমি মাদ্রাসাগুলো দাবি করেন না যে ওনারা ডাক্তার তৈরি করবেন, ইঞ্জিনিয়ার তৈরি করবেন। বিদায় আলেম কিভাবে তৈরি হবে, কোন সিলেবাসে আলেম তৈরি হবে, সেই সিলেবাসটাই তো প্রয়োজন। বইটা কেউ পড়াশোনা করবে কেন? সে বইটা পড়াশোনা করবে ডাক্তার হবার জন্য না, বইয়ের ছাত্রদের জন্য এমন একটা সিলেবাস লাগবে যে সিলেবাসে তারা সেখান থেকে ওই বিষয়ে যথাযথ জ্ঞান লাভ করতে পারে। কওমি মাদ্রাসার যে সিলেবাসগুলো আছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিপক্ক একটা সিলেবাস আছে কওমি মাদ্রাসায়, সুন্দর একটা সিলেবাস আছে। এরপরেও সামান্য পরিবর্তন, যোগ, চাহিদা, নানা কারণে সেটা কি হয়ে থাকে সে বিষয়ে কওমি মাদ্রাসার দায়িত্বশীলগণ, বোর্ডের দায়িত্বশীলগণ যথেষ্ট সচেতন আছে। এরপরে যে কেউ সুনির্দিষ্টভাবে কোনো প্রস্তাব করতে পারে, সেই প্রস্তাব যদি যৌক্তিক হয় সেটা গ্রহণ করা হবে। তাহলে কি আমরা এটা মানে আপনার এই বক্তব্য অনুযায়ী আমরা এটা বলতে পারি যে এটা মুখোমুখি কোনো বিষয় না, এখানে কোনো জেদ বা এখানে আমি তাদের ওখানে দখলদারিত্ব করতে যাচ্ছি বা খবরদারি করতে যাচ্ছি, এরকম কোনো বিষয় না? না, এমন কেন বিষয় হবে? আপনি দেশের মানুষ তো ওলামা একরামদের কাছে এটাই প্রত্যাশা করে। আচ্ছা, তাদের সন্তানরা মাদ্রাসায় পড়ে, তাদের সন্তানরা স্কুলে পড়ে, যাতে ওলামা একরাম সেটাকে দেখভাল করে, অভিভাবকের দায়িত্ব পালন করে। সাধারণ মানুষ তো এতটা সচেতন না। কিন্তু যারা এই আপত্তিটা করছে, মানে নানাভাবে আপত্তিটা করার চেষ্টা করছে যে আলেমরা কেন বলবে, মানে এটার মানে জবাবে তাহলে আপনারা কি বলতে চান? সিলেবাস বা বিগত পাঠ্যক্রম দেখে তো বোঝা যায় তাদের আপত্তির মূল জায়গাটা হচ্ছে যে তারা মনে করে এই সিলেবাসকে তারা যেমন খুশি তেমন সাজাবে, দেশের মানুষকে নাস্তিকতার দিকে নিয়ে যাবে, দেশের মানুষকে বস্তুবাদের দিকে নিয়ে যাবে। অর্থাৎ দেশের যে একটা চিরাচরিত পরিচিতি আছে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়, এই পরিচয় তারা বদলে দিতে চায়। এবং পরিচয় বদলে দিয়ে তাদের অনুর্বর মস্তিষ্কের চিন্তা বা কল্পনা প্রসূত বিষয়গুলো তারা বাস্তবায়ন করতে চায়। পরিবর্তিত পরিস্থিতিতে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ঐক্য জোটকে পুনর্গঠন করতে হলো, এটার প্রেক্ষাপটটা যদি একটু বলেন। ইসলামী ঐক্য জোট একটা ফেমাস রাজনৈতিক সংগঠন। প্রথমে এটা জোট ছিল, পরবর্তীতে নিবন্ধন হবার কারণে এটা একটা দলে পরিণত হয়েছে। এর ইতিহাস আছে, ঐতিহ্য আছে। বাংলাদেশে অন্যান্য ইসলামী দলগুলোর তুলনায় এই ব্যানারে সবচাইতে বেশি মেম্বার অফ পার্লামেন্টও নির্বাচিত হয়েছে। আমরা মনে করি বিগত এক যুগ ধরে এমন একটি সংগঠনকে ভুল জায়গায় ব্যবহার করা হয়েছে এবং কিছু বিপদগামী মানুষ ইসলামী ঐক্যজোটের সুনাম সুখ্যাতি নষ্ট করেছে। তা আমরা মনে করেছি যে এখন ইসলামী ঐক্যজোট নিয়ে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে হলে পুনর্গঠন করতে হবে। যারা ইসলামী ঐক্যজোটকে ভিন্ন দিকে নিয়ে গেছে তাদেরকে সেখান থেকে দূরে সরিয়ে দিতে হবে।
আলহামদুলিল্লাহ আমরা এটা সক্ষম হয়েছি। মাঠ পর্যায়ের দায়িত্বশীল, জেলা পর্যায়ের দায়িত্বশীল কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতায়, বিশেষ করে স্বচ্ছ এবং ফেসিবাদ বিরোধী নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা এটা ইতিমধ্যে পুনর্গঠন করেছি। এটা প্রয়োজন ছিল, আর সেই প্রয়োজনকে সামনে রেখে আমরা সেটা পুনর্গঠন করতে সক্ষম হয়েছি। মাঠ পর্যায় থেকে কেমন সাড়া পাচ্ছেন এবং দল নিয়ে কি ভাবছেন আগামীতে? ইসলামী ঐক্যজোট নিয়ে যেহেতু লম্বা একটা সময় এই ব্যানারটা ভিন্নভাবে ব্যবহৃত হয়েছে, আমরা মনে করি যে ফেসিবাদের সহযোগিতায় ব্যবহৃত হয়েছে, একটা অনাস্থা মানুষের ভেতরে আছে। তো আমরা পুনর্গঠন করবার পরে ধীরে ধীরে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা দখল করবার চেষ্টা করছি, এবং আমি বিশ্বাস রাখি খুব দ্রুতই মানুষের আস্থা এবং বিশ্বাস আমরা ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। সমসাময়িক সময়ে সবচেয়ে একটা আলোচিত বিষয় হলো ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর একটা জোট। আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়নি, বিচ্ছিন্নভাবে ভিন্ন ভিন্নভাবে আলোচনা হচ্ছে নানা ঘরোয়া পদ্ধতিতে। ইসলাম ঐক্য জোট কি কোনো জোটে থাকবে? আমি মনে করি যে ইসলামী দলগুলোর ভিতরে একটা জোট প্রয়োজন, তবে সেই জোট হবে নীতি নৈতিকতা নির্ভর। আচ্ছা, সেই জোট হবে কোনো সুনির্দিষ্ট টার্গেটকে সামনে রেখে। শুধুমাত্র জোট বা একসঙ্গে চললে কোনো কিছু হয়ে যায় না, এর জন্যে সুনির্দিষ্ট পরিকল্পনা লাগে এবং নীতি নৈতিকতা লাগে। ইসলামী ঐক্যজোট অবশ্যই চায় যে ইসলামী দলগুলোর মধ্যে একটা জোট, বৃহত্তর জোট তৈরি হোক, সেই জোটের সুনির্দিষ্ট টার্গেট থাকুক, সেই জোট হোক নীতি নৈতিকতা নির্ভর, এবং ইসলামী ঐক্যজোটও চেষ্টা করছে যাতে ওলামাদেরকে নিয়ে, ইসলামী দলগুলোকে নিয়ে বৃহত্তম কোনো জোট তৈরি করতে পারে। জোট গঠনের ক্ষেত্রে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বা হেফাজতে ইসলাম তিন ধরনের, তিন চরিত্রের সংগঠনের কথা বলা হলো। তার মধ্যে হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন, কিন্তু হেফাজতে ইসলামের কিছু কিছু নেতৃবৃন্দ যাদেরকে আমরা নির্বাচনী মাঠে অথবা আমরা রাজনৈতিক তৎপরতায় দেখছি, মানে এই যে জোট গঠনের ক্ষেত্রে এটা কি তাদের রাজনৈতিক উচ্চাভিলাষ? হেফাজতে ইসলাম অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন, যে পরিষ্কার কথা। হেফাজতে ইসলাম আগেও রাজনীতি করেনি, এখনো করছে না, ভবিষ্যতেও করবে না। হেফাজতে ইসলাম দেশের মানুষের ঈমান আকীদা সংরক্ষণ করবার জন্য তারা কাজ করে যাবে। কেউ যদি মনে করে যে হেফাজতকে নির্বাচনের মাঠে টেনে নিয়ে আসবে, এটা তাদের উচ্চাবিলাস। বাস্তবতা হচ্ছে হেফাজত অরাজনৈতিক এবং আধ্যাত্মিক সংগঠন। জামায়াত ইসলামের সঙ্গে যদি জোট করার আলোচনা আসে, সেই ক্ষেত্রে ইসলাম ঐক্য জোটের অবস্থান কি হবে? জামাতে ইসলাম বা আপনি ইসলামী আন্দোলনের কথা বললেন, আর অন্যান্য সংগঠন যেগুলো আছে, আমি আমার আগের কথাতে বলেছি, নীতি নৈতিকতা এগুলো সামনে রেখে আমরা কি করব? জোট করব, এবং একটা সুনির্দিষ্ট টার্গেট আমাদের থাকবে। রাজনৈতিক ঐক্য অনেক সময় যে কোনো দল বা সংগঠনের সাথে হতে পারে, তবে সেখানে এটা স্পষ্ট করা লাগে যে আসলে টার্গেট কি, লক্ষ্য কি। লক্ষ্য ঠিক করতে পারলে জাতি যে কোনো দলের সঙ্গে রাজনৈতিক ঐক্য মেনে নিবে। তার মানে কি আমরা ভবিষ্যতে একটা কি রাজনৈতিক ঐক্য, মানে ভোটের মাঠের ঐক্য, সেদিকে কি আমরা যে আশা করতে পারি? এটা তো আমরা আশা রাখতে পারি। বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলো যেভাবে জোটের কথা বলছে, আমরা একটা রাজনৈতিক ঐক্য যদিও এখন হবে কিনা জানি না, তবে নির্বাচন কেন্দ্রিক হয়তো বা কোনো বড় ধরনের ঐক্য তৈরি হতে পারে। রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন নামে আপনি একটি সংস্থার সভাপতির দায়িত্ব পালন করছেন, এই সংগঠনের কার্যক্রম কি? রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রচার এবং প্রসারের একটি সংগঠন। এই সংগঠনের মূল কাজ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ দেশ এবং জাতির কাছে পৌঁছে দেয়া। আমরা বিশ্বাস করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যতদিন প্রতিষ্ঠা না হবে, মুসলমান বিশ্ববাসী কোনো দিনই প্রকৃত শান্তি উপভোগ করতে পারবে না। এই জন্য এই সংগঠনের মূল কাজই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ প্রচার এবং প্রসার করা। মানে এটা একটা অরাজনৈতিক সংগঠন। অরাজনৈতিক, অবশ্যই অরাজনৈতিক। যে অর্থে একটা রাজনৈতিক সংগঠন গঠিত হয়, সেই অর্থে এই সংগঠন গঠিত হয়নি। কিন্তু আমরা তো দেখেছি বিগত দিনে আপনার এই সংগঠনের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে, নানাভাবে বাধা দেওয়া হয়েছে। এটা হয়েছে, বিগত সরকার আসলে তারা নানাভাবে নানা ধর্মীয় কাজেও বাধা দিয়েছে, নানা ইসলামী কাজেও বাধা দিয়েছে, আর বাধা দিয়েছেই বলে তারা প্রত্যাখ্যাত হয়েছে। মানব জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের প্রয়োজনীয়তাটা কতটুকু বর্তমান সময়ের সঙ্গে? মানুষ যদি তার জীবনে, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবনে শান্তি খোঁজার চেষ্টা করে, তার একটা মডেল লাগবে, একটা নমুনা লাগবে। তার ব্যক্তি জীবন কেমন হবে, সাংসারিক জীবন কেমন হবে, সমাজ এবং রাজনৈতিক জীবন কেমন হবে,
এই যে আমরা এখন সংস্কার করতে চাচ্ছি, এই সংস্কারের ফর্মুলা কি হবে, মডেল কি হবে, নমুনা কি হবে। তা আমরা বিশ্বাস করি যে যদি কোনো ইউনিক মডেল প্রয়োজন হয়, অনুপম আদর্শের প্রয়োজন হয়, তো মানুষকে রসুল্লাহর আদর্শের দিকে ফিরে যেতে হবে। বিধায় এটা যে কতটা অপরিহার্য, এটা মানে দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজন নেই। মানব জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিকল্প নাই। এটা তো একটা বিকল্পহীন আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তো প্রায়ই একটা কথা অনেকে বলার চেষ্টা করেন যে এখন পর্যন্ত মানে আমাদের বাংলাদেশের ইসলামী কোনো রাজনৈতিক দল তারা আলাদা একটা সরকার ব্যবস্থা, যে কথাটা সংক্ষিপ্তভাবে যদি আমরা বলি যে কি ধরনের সরকার ব্যবস্থা তারা চান বা সরকারের মডেল কি হবে, মোটা দাগের কোনো মূলনীতিও তারা এখনো পেশ করতে পারেননি। হ্যাঁ, কাঠামো হতে পারে, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে এটা ইসলামপন্থীরা দিতে পারে, আর একেবারেই দেয়নি এমন না। অতীতে ইসলামী রাজনৈতিক দলগুলো ইসলামী ভাবধারায় রাষ্ট্র কিভাবে চলবে, ইসলামী আদর্শে রাষ্ট্র কিভাবে চলবে এর রূপরেখা দিয়েছে। তো বাংলাদেশের প্রশাসন বা বাংলাদেশের রাজনীতি নানা জায়গায় নানা সময়ে কি সংস্কার করা দরকার, কিভাবে করা দরকার, ইসলাম মেনে কিভাবে করা যায়, এই ধরনের প্রস্তাবনা আমরা দিয়েছি। সবচাইতে বড় বাস্তবতা হলো ইসলাম দিয়ে এই পৃথিবী কমপক্ষে 1000 বছর শাসিত হয়েছে। হ্যাঁ, বাস্তবতার সামনে আছে। বিধে আমরা যখন ইসলামের কথা বলি, ইসলামী আদর্শের কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা আদর্শের কথা বলি, তাহলে স্পষ্ট যে আমরা কোন মডেলের কথা বলি, আমরা কোন ধাঁচের রাজনীতি বা কোন ধাঁচের রাজনৈতিক মতাদর্শের কথা বলি, এটা স্পষ্ট জাতির সামনে। তবে প্রত্যেকটা বিষয় পৃথক করে দেখা, যে আমি যদি ইসলামী কোনো দল যদি ক্ষমতায় আসে, অর্থনীতির অবকাঠামো কী হবে, বিধিমালা কী হবে, তারপরে বিচার ব্যবস্থা কেমনে চলবে, এগুলোর পৃথক পৃথক করে জাতির সামনে উপস্থাপন করা তো এটা একাডেমিক কাজ। জি, এটা চাইলে আসলে 1-2 কথায় জাতিকে বোঝানো যাবে না, সেটাও আমরা চেষ্টা করছি। কি করে কলেজ, ইউনিভার্সিটি বা সর্বসাধারণের সামনে নানা যে সেক্টরগুলো আছে, বিচার, অর্থ, সমাজ, সব জায়গায় আমরা কিভাবে সংস্কার আনবো, এই জায়গাগুলোতে সমস্যা কি, আমরা সমাধান কিভাবে নিয়ে আসবো, চেষ্টা করছি জাতিকে বোঝাই। এখানে মূল আপত্তি মানে বিভিন্ন জায়গা থেকে যে আপত্তি বা ভয়ের কথাটা মানুষের সামনে খুব শক্ত করে উপস্থাপন করা হয় যে ইসলামিস্টরা ক্ষমতায় আসলে নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখা হবে, তারপর বিচার ব্যবস্থায় সেই এক ধরনের অন্ধত্ব চলে আসবে, মানে এই অভিযোগগুলো মোটা দাগের যে কয়েকটা জায়গা, এটা এক ধরনের আসলে পশ্চিমা ষড়যন্ত্র, ইসলাম ফোবিয়া, ইসলামের প্রতি মানুষকে মানে ভয়ভীতি ইত্যাদি একটা মানে একটা ইসলামটাকে বিভৎস আকারে মানুষের সামনে পেশ করা। ইসলাম প্রকৃতপক্ষে শান্তির ধর্ম, সুষম ধর্ম, ন্যায় এবং ইনসাফের ধর্ম। ইসলামের ছায়াতলে যেই থাকবে, অমুসলিমরাও যদি ইসলামের ছায়াতলে থাকে, সে সেখানে ন্যায় পাবে, ইনসাফ পাবে, সে সেখানে ভালো থাকবে। কিন্তু পশ্চিমারা ইসলামের একটা শান্তির ধর্মকে বা ইসলামের মতো শান্তির ধর্মকে ভিন্নভাবে মানুষের কাছে পেশ করার চেষ্টা করতেছে। এই যে এই বিষয়গুলো, ইসলাম এসে নারীকে বন্দী করে ফেলবে, ইসলাম নারীর অধিকার দেবে না, নারী শিক্ষার দ্বার ক্লোজ করে ফেলবে, বন্ধ করে ফেলবে, সবই হচ্ছে প্রোপাগান্ডা, অপপ্রচার ইসলামের বিরুদ্ধে। ইসলাম মূলত সবার অধিকারের কথা বলে, ইসলাম মানলে সবাই শান্তিতে থাকবে, নারীরাও শান্তিতে থাকবে, নারীরাও তাদের প্রকৃত অধিকার ইসলামের মধ্যেই খুঁজে পাবে। এই ধরনের অপপ্রচার হয়ে আসছে বিগত 2 দশক ধরে, খুব বেশি হচ্ছে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে। তবে আমরা হতাশ নই, যতই পশ্চিমারা অপপ্রচার করুক না কেন, ইসলামের দিকে মানুষ দিন দিন অগ্রসর হচ্ছে। পশ্চিমা যুবকরাই খুব বেশি ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, ইসলামকে জানবার চেষ্টা করতেছে, ইসলাম গ্রহণ করবার চেষ্টা করতেছে। খুব বেশি দিন দূরে নয়, ইসলাম ইনশাল্লাহ ওই আবার বিজয়ের আসনে অধিষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে কেমন দেখছেন? অন্তর্বর্তীকালীন সরকারে অনেকটা অগোছালো টাইপের, আচ্ছা, এখনো ঠিক গুছিয়ে কাজকর্ম শুরু করেছে বলে মনে হয় না। তো আমরা অন্তর্বর্তীকালীনকে সহযোগিতা করব। আমরা তাদের সংস্কার কার্যক্রমেও সহযোগিতা করব। তাদের কাছে আবেদন আহ্বান এটাই জানাবো, তারাও যেন ওলামা ইকরামদের সঙ্গে পরামর্শ করে কি করেন সংস্কার কার্যক্রমগুলো চালিয়ে যান। আমাদের বার্তা 24 এর দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি সংক্ষেপে কিছু বলেন। বার্তা 24 যারা দেখছেন, আমাদের এই প্রোগ্রাম দেখছেন বা আগে থেকে দেখে আসছেন, এই মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত আছেন, সকলকে আমি মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আশা করছি বার্তা 24 এর সঙ্গে আপনারা সম্পৃক্ত থাকবেন, দেখবেন, সাপোর্ট করবেন। বিশেষ করে এই যে নিয়মিত একটা আয়োজন চলছে সমসাময়িক বিষয় নিয়ে,
এগুলো আপনারা জানবেন, এগুলো আপনারা দেখবেন, এগুলো জানবেন। ইনশাআল্লাহ আমি মনে করি এ থেকে রাজনৈতিক সচেতনতা তৈরি হবে। আমরা অনেক বিষয় সম্পর্কে যথাযথ ইনফরমেশান, যথাযথ খবরাখবর আমরা গ্রহণ করতে পারবো। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম ইসলাম ঐক্য জোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজির সঙ্গে। তিনি যেমনটি বলছিলেন যে প্রবাদে রয়েছে, বিপ্লবের শুরুটা হয় কঠিন, মাঝখানের সময়টা হয় অগোছালো, শেষটা হয় শান্তিময় বা মধুর। তিনি শেষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সরকারের কার্যক্রম সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন, আমরাও সেই মন্তব্যের সঙ্গে তাল মিলিয়ে বলতে চাই, আমরা একটি শান্তিময় সমাজ ব্যবস্থা দেখতে চাই এবং একটি সুষম শিক্ষা ব্যবস্থা দেখতে চাই, যে শিক্ষা ব্যবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।